স্যার আরেকবার একটু দেখাই দিবেন। আচ্ছা আরেকবার দেখা দিতে হবে। ওকে একটা মিনিট, হ্যাঁ। লাস্ট ক্লাস আমরা প্র্যাকটিস করছিলাম। তাহলে এটার অঙ্ক টেবিল বানানো তো আশা করি সবাই বাই দিস টাইম জানে কিভাবে টেবিল বানাইতে হয়। যে আমাদের প্রতিটা প্রথমে আমাদের টেবিলের মধ্যে টোটাল s⁵ থেকে শুরু করে আপ টু s⁵ পর্যন্ত সবগুলা ফার্স্ট কলামে আমাদের লিস্ট করতে হবে। তাহলে s⁵, 4, 3, 2, 1 আপ টু s⁵। তারপরে আমাদের কোএফিসিয়েন্টগুলো বসাইতে হবে প্রথম দুইটা রোতে। কোএফিসিয়েন্টগুলো বসানোর নিয়ম ছিল একটা বাদ দিয়ে, তাহলে s⁵ থেকে শুরু করতে হবে। তাহলে এটার কোএফিসিয়েন্ট হচ্ছে 1, 7টা বাদ দিয়ে যাব, তাহলে 1, 6, 8। তাহলে প্রথম রোতে বসবে 1, 6, 8। তারপরের রোতে বসবে বাকি যেগুলো ছিল 7, 42, 56। আচ্ছা, তাহলে আমরা চাই যে ওই নাম্বারগুলো একটু ছোট করতে, তাহলে ওইটা কমন নিয়ে 7 কমন নিয়ে ওটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। 7 কমন নিয়ে বাকিটুক ছোট করে ফেলা হয়েছে নাম্বারগুলো। তারপরে আমরা টেবিলটা ফিল আপ করলাম। হ্যাঁ, টেবিলটা ফিল আপ করা আমি আর রিপিট করব না, কিভাবে আমরা টেবিল ফিল আপ করছি। ফিল আপ করার পরে যেটা আসছে যে s⁵ যে রোটা, ওই রোতে সবগুলো ভ্যালু 0 আসছে। তো ওই সবগুলো ভ্যালু যেহেতু 0 আসছে, ওইটা তো 0 রাখলে আর পরে সামনে আর টেবিল ফিল আপ করা সম্ভব না। তাহলে অল 0 রো যখন চলে আসবে কোনো একটা প্রবলেমের মধ্যে, তখন সেই অল 0 রোটাকে আমাদের অন্য কিছু দিয়ে রিপ্লেস করতে হবে। আচ্ছা, ওটা কিভাবে রিপ্লেস করব? ওটা বলছিলাম যে s⁵ যেহেতু আমাদের অল 0 রো আসছে, আমরা ঠিক এর উপরের রোটাতে চলে যাব। তার উপরের রোটা হচ্ছে s⁴। তাহলে s⁴ এর রোতে কোএফিসিয়েন্টগুলো কি 1, 6, 8। তাহলে এই 1, 6, 8 দিয়ে আমাদের একটা পলিনোমিয়াল তৈরি করতে হবে। এটাকে বলা হয় ইভেন পলিনোমিয়াল। একটা ইভেন পলিনোমিয়াল তৈরি করতে হবে। ইভেন পলিনোমিয়াল কিভাবে তৈরি করব? যেহেতু এখানে s⁴ আছে, তাহলে আমাদের পরের পলিনোমিয়ালটা শুরু হবে আমি এখানে আগে মানে বুঝাইতে যে চেঞ্জ করে ফেলছি। এখানে আমাদের ইভেন পলিনোমিয়াল যেহেতু s⁴ থেকে, তাহলে আমাদের পাওয়ারটাও শুরু হবে পলিনোমিয়ালের s⁴ থেকে। s⁴ এর কোএফিসিয়েন্ট হবে এই যে প্রথমটা 1। তাহলে s⁴ এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1। ইভেন পলিনোমিয়াল যেহেতু, তাহলে s⁴, s⁵, s⁴, শুধু ইভেন s এর পাওয়ারগুলো থাকবে। তাহলে s⁴ এর পরে পরের পাওয়ারটা হচ্ছে s⁴, s⁴ কোএফিসিয়েন্ট হবে পরের কোএফিসিয়েন্টটা এই যে 6। তাহলে এখানে হচ্ছে s⁴ ইন্টু s⁴, 6 ইন্টু s⁴ প্লাস 8 ইন্টু s⁴, s⁴ মানে তো 1। তাহলে ওইটা হচ্ছে আমরা না লিখি। তাহলে যেটা ছিল যে অল 0 রো থাকলে আমরা ঠিক উপরের রো থেকে, ইমিডিয়েটলি উপরের রো থেকে একটা ইভেন পলিনোমিয়াল তৈরি করব। ম্যাক্সিমাম পাওয়ার স্টার্ট হবে এই যে রোর যে ফার্স্ট কলামটা দেখে আমরা বুঝবো যে ম্যাক্সিমাম পাওয়ার কত থেকে স্টার্ট হবে। যেমন এখানে s⁴ আছে, সো এখানে আমাদের পলিনোমিয়ালটা স্টার্ট হচ্ছে s⁴ থেকে। আর কোএফিসিয়েন্টগুলা ওই টেবিলের মধ্যে যে মানগুলা 1, 6, 8। তারপরে যেটা বলছিলাম যে এখানে আমাদের এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, dps/ds, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে 4s³ প্লাস 12s প্লাস প্লাস তো কিছু হবে না, এটা বাদ। হ্যাঁ, এই 8কে ডিফারেন্সিয়েট করলে 0 আসে। তাহলে এখন আমরা পেলাম কি? এখন আমরা নতুন একটা এক্সপ্রেশন পেলাম যেটা কোএফিসিয়েন্ট হচ্ছে 4, 12, এরপরে তার কিছু নাই, তাহলে 0। তাহলে আমরা এই যে নতুন কোএফিসিয়েন্টগুলো পেলাম 4, 12, এইগুলা হচ্ছে আমাদের অল 0 রোটাকে রিপ্লেস করবে। তাহলে 4, দেখো এই যে 4টা কেটে দিছি যদিও, 4, 12, তারপরে কিছু নাই, তার মানে 0।
আচ্ছা, আবার 4 12 থেকে 4 কমন নেওয়া যায়, তাহলে ওইটা কমন নিয়ে ওটা বাদ দিয়ে দিছি। এখন আমাদের নাম্বারটা হয়ে গেল 1 আর 3। তাহলে এই নিয়মে আমাদের টেবিলটা ফিল আপ করতে হবে। তাহলে এই নিয়মে টেবিলটা ফিল আপ করার পর আসলে এখানে 3 -3 ছিল না, এখানে +3 ছিল, এটা বোঝানোর সময় লিখছিলাম। এই অ্যারোটা কেটে দেই। তাহলে আমাদের এখানে এই প্রবলেমের মধ্যে এইভাবে ফিল আপ করার পরে ফাইনালি আমাদের হচ্ছে ফার্স্ট কলামটা দেখতে হবে, দেখে আমাদের কমেন্ট করতে হবে যে সিস্টেমটা কি স্টেবল না আনস্টেবল। যদি সাইন চেঞ্জ থাকে তাহলে আনস্টেবল, যদি সাইন চেঞ্জ না থাকে তাহলে স্টেবল। আর পোলের লোকেশনের কথা বলছিলাম কি, পোলের লোকেশন হচ্ছে আমাদের অল জিরো রো থাকা মানে হচ্ছে একটা, আচ্ছা সবাই কি বুঝতেছে আমার কথা? হ্যাঁ, জি স্যার, বুঝতেছি স্যার। জি স্যার। অল জিরো রো থাকা মানে হচ্ছে এই পোলের মধ্যে আমাদের যতগুলো পোল আছে এর মধ্যে কিছু সংখ্যক পোল হচ্ছে জিওমেট্রিক অ্যাক্সিসের উপর থাকবে। মানে এস প্লেনের মধ্যে দুইটা অংশ থাকে বলছিলাম আগে, একটা হচ্ছে রাইট হাফ প্লেন আর একটা লেফট হাফ প্লেন। পোল রাইট হাফ প্লেনে পড়লে পোল হচ্ছে মানে সিস্টেম হচ্ছে আনস্টেবল, পোল যদি লেফট হাফ প্লেনে পড়ে তাহলে সিস্টেম স্টেবল। তাহলে আরেকটা আছে যেটা হচ্ছে আমাদের পুরোপুরি বাউন্ডারি, মানে জিওমেট্রিক অ্যাক্সিসটা মাঝের যে ওয়াই অ্যাক্সিসটা ওইটা হচ্ছে বাউন্ডারি, ওখানে যদি আমাদের পোলটা পড়ে তাহলে ওইটা কখন হবে, ওটা হবে যদি আমাদের সিস্টেমের মধ্যে বা এই প্রবলেমের মধ্যে আমরা একটা অল জিরো রো পাই। হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে হবে এখানে আমাদের জিওমেট্রিক অ্যাক্সিসের উপর কিছু পোল আছে। তাহলে এই পোলগুলো কিভাবে ক্যালকুলেট করব? এই পোলগুলো ক্যালকুলেট করার ওয়ে হচ্ছে যেখান থেকে আমাদের অল জিরো রো হয়েছে ওখান থেকে নিচে পর্যন্ত আমরা কাউন্ট করে যাব। তাহলে আমাদের অল জিরো রোটা দেখো যে সাইডে আমি অ্যারো দিয়ে মার্ক করছি, এই যে সাইডে অ্যারো দিয়ে মার্ক করা আছে। তাহলে এখান থেকে আমাদের অল জিরো রো, তাহলে এখান থেকে আমি নিচে পর্যন্ত কাউন্ট করি, এটা হচ্ছে 1 2 3 4 আপ টু নিচ পর্যন্ত কত টু দি পাওয়ার 0 পর্যন্ত কাউন্ট করতেছি। তার মানে এই প্রবলেমের জন্য 4টা পোল হচ্ছে জিওমেট্রিক অ্যাক্সিসের উপর। ঠিক আছে, তাহলে 4টা পোল জিওমেট্রিক অ্যাক্সিসের উপর। আর এরপরে হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ পোলস দেখতে হবে। তাহলে ট্রান্সফার ফাংশন থেকে s টু দি পাওয়ার 5। হ্যাঁ, তাহলে এই সিস্টেমটা যদি স্টেবল সিস্টেম হয় আর 4টা পোল জিওমেট্রিক অ্যাক্সিসের উপর হয় তাহলে বাকি একটা পোল কই হবে? লেফট হাফ প্লেনে হবে, কারণ রাইট হাফ প্লেনে হলে তো সিস্টেমটা আনস্টেবল হয়ে যেত, তাহলে ওইটা আনস্টেবল তো হবে না, তাহলে একটা পোল হচ্ছে লেফট হাফ প্লেন। তাহলে কমেন্ট করার সময় আমি বলছিলাম একটা জিনিস, যেহেতু এই সিস্টেমটার মধ্যে জিওমেট্রিক অ্যাক্সিস পোল আছে তাহলে আর এই সিস্টেমটা হচ্ছে ওভারঅল স্টেবল। হ্যাঁ, তাহলে এটা কমেন্টটা হবে এই সিস্টেমটা হচ্ছে মার্জিনালি স্টেবল সিস্টেম। এটাকে জাস্ট স্টেবল বললে হবে না, মার্জিনালি স্টেবল বলতে হবে, কারণ অল্প একটুর জন্য সে আনস্টেবল থেকে বেঁচে গেছে যেহেতু বাউন্ডারিতে আছে কিছু পোল। তাহলে এটা হচ্ছে আমাদের মূলত লাস্ট প্রবলেমটা ছিল। তো এই প্রবলেমের মধ্যে কয়েকটা ভেরিয়েশন বলছিলাম যে আমাদের যদি অল জিরো রোর পরে যদি কোনো একটা রোতে নেগেটিভ থাকে, যেমন s টু দি পাওয়ার 1 এর মধ্যে যদি একটা নেগেটিভ থাকে তখন আমাদের কাউন্টিংটা কেমন হবে? জিওমেট্রিক অ্যাক্সিসের যে পোল আছে ওটার কাউন্টিংটা বলছিলাম 1 থেকে শুরু করে আপ টু মানে যেখান থেকে আমাদের অল জিরো রো শুরু হয়েছে সেখান থেকে টেবিলের নিচ পর্যন্ত, ঠিক না? এটা ছিল আমাদের নর্মাল কাউন্টিং এর রুল। তো কোনো কারণে যদি কাউন্টিং করার মধ্যে আমি দেখি ফার্স্ট রোতে যে s টু দি পাওয়ার 1 এতে একটা -1/3 আসছে, তাহলে এখানে কিন্তু নেগেটিভ চলে আসছে। হ্যাঁ, তাহলে আমাদের যখনই আমরা দেখব যে নেগেটিভ চলে আসছে তখন আর কাউন্ট করা যাবে না। তাহলে এখন আমার কাউন্টিংটা হবে, এটা মুছে দিতে হবে, 3 আর 4 মুছে দিতে হবে। এখন আমার কাউন্টিংটা হবে s টু দি পাওয়ার 3 রোটা, কারণ এটা অল জিরো রো, তারপরের রোটা, তারপরের রোতে আমি কাউন্ট করতে পারবো না কারণ তখন আমাদের ফার্স্ট কলামে একটা নেগেটিভ মান চলে আসছে। তখন আমাদের জিওমেট্রিক অ্যাক্সিসের পোল হবে 2টা। ক্লিয়ার সবার কাছে? স্যার কাউন্টিংটা তো প্রথম রো থেকে করব, তাই না? হ্যাঁ হ্যাঁ, যেই রোতে 0 আসছে অল জিরো রো সেখান থেকে যতক্ষণ পর্যন্ত আমার নেগেটিভ না আসতেছে ততক্ষণ কাউন্ট করতে হবে। তাহলে আমাদের প্রথম এক্সাম্পল যেটা বললাম যে প্রথম পোর্শনে মনে হয় এটা এক্সাম্পল আমি দেখাইছিলাম সবগুলো পজিটিভ, তার মানে এখন উপর থেকে নিচে পর্যন্ত কাউন্ট করে ফেলতে পারতেছিলাম। আর সেকেন্ড আরেকটা এই যেটা বুঝাইছিলাম যে আমাদের
অল জিরো রো থেকে কাউন্ট করা শুরু করলাম, কিন্তু এস টু দি পাওয়ার ওয়ানে যে আমাদের নেগেটিভ চলে আসছে। সো এস টু দি পাওয়ার ওয়ান থেকে আর কাউন্ট করা যাবে না। আমাদের জন্য এখন দুইটা হচ্ছে জিওমেট্রিক অ্যাক্সিস পোল, এই যে এই রো আর এই রো, দুইটা কাউন্ট। তাহলে আবার আগের মতো দুইটা হচ্ছে জিওমেট্রিক অ্যাক্সিসের উপর, আর সিস্টেমের মধ্যে অলরেডি নেগেটিভ চলে আসছে। তাহলে নিয়ম কি ছিল? নিয়ম ছিল যে কয়বার সাইন চেঞ্জ সেই কয়টা হচ্ছে রাইট হাফ প্লেন পোল। তাহলে যদি এই এস টু দি পাওয়ার ওয়ানের প্রথম কলামে আমাদের নেগেটিভ সাইন থাকে, তাহলে সাইন চেঞ্জ কয়বার হচ্ছে এখানে? এই একটা সাইন চেঞ্জ, এই আরেকটা সাইন চেঞ্জ, দুইবার সাইন চেঞ্জ। তাহলে দুইবার সাইন চেঞ্জ হওয়ার কারণে দুইটা রাইট হাফ প্লেন পোল 2 আর এইচপি। তাহলে আমাদের লিস্টটা কি হচ্ছিল যে দুইটা আর এইচপি, 2 জিওমেট্রিক অ্যাক্সিস পোল, জিওমেট্রিক অ্যাক্সিস পোল। তাহলে বাকি থাকে কি? বাকি কয়টা থাকে? এস টু দি পাওয়ার 5। তার মানে টোটাল পোল হচ্ছে 5টা। 5টার মধ্যে দুইটা জিওমেট্রিক অ্যাক্সিস কাউন্ট করছি আমরা, দুইটা রাইট হাফ প্লেন পোল, কারণ দুইবার সাইন চেঞ্জ আছে। বাকি থাকে একটা পোল। তাহলে একটা ওই পোল কোথায় থাকবে? একটা পোল হচ্ছে লেফট হাফ প্লেনে। টু জিওমেট্রিক অ্যাক্সিস পোলস, এটা হচ্ছে 1 এলএইচপি। আর এটা এই সিস্টেমের কমেন্টটা কি হবে? হ্যাঁ, এই সিস্টেমের কমেন্ট, সিস্টেমটা কি স্টেবল, আনস্টেবল, মার্জিনালি স্টেবল কি হবে? আনস্টেবল। কারণ হচ্ছে আমাদের এখানে অলরেডি সাইন চেঞ্জ আছে। সাইন চেঞ্জ থাকা মানে কোনোভাবে এটা স্টেবল হবে না। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ওকে, তাহলে আমি মনে হয় এটা একটা দেখাইছিলাম, এখন বইয়ের থেকে একটা প্রবলেম দেখাইতে চাই, ওটা আমি এখানে হয়তো। স্যার, হ্যাঁ বলো। স্যার 6.3 এর সেকেন্ড গ্রাফটা একটু বুঝাই দিন। 6.3 এর সেকেন্ড গ্রাফটা গ্রাফ নট স্যার, টেবিল। এটা 6। ও আচ্ছা আচ্ছা, ওরা এটা রিভার্স মেথডে করছে, এটা আমাদের লাগবে না, বা রিভার্স কোএফিশিয়েন্ট লাগবে না। তুমি নরমালি যেভাবে আমরা যে নিয়মে শিখতেছি সেই নিয়মেই করো, ঠিক আছে? ঠিক আছে। বইয়ের মধ্যে একটা রিভার্স মেথডে করতে বলা হয়, ওটা দরকার নেই, ওটা প্রয়োজন নেই। এটা আমরা, ওরা নতুন করে একটা পলিনোমিয়াল বানাইছে, যে পলিনোমিয়ালের কোএফিশিয়েন্ট হচ্ছে উল্টা করে লিখতে হবে, নো নিড। আমরা যে নিয়মে শিখতেছি ওইটাই এনাফ। তাহলে আমি বই থেকে একটা প্রবলেম দেখাই, বইয়ের মধ্যে। হ্যাঁ বলো। মানে কোশ্চেন গুলো কিভাবে থাকবে, মানে এগুলো থেকে আরএইচপি, এলএইচপি, জে এক্সিস, জে ওমেগা এক্সিস, এগুলোই তো ভাগ করতে হবে। আর স্টেবিলিটি কিনা, বইয়ের এক্সাম্পলে এই যে কোশ্চেনটা দেখো, যে এখানে আমাদের প্রবলেমটা হচ্ছে যে এই ফর ট্রান্সফার ফাংশন, এই যে যেমন এই প্রবলেমটা দেখো, হ্যাঁ, এখানে যেমন ট্রান্সফার ফাংশন গিভেন, তারপর বলা হচ্ছে টেল হাউ মেনি পোলস আর ইন দ্য রাইট হাফ প্লেন, লেফট হাফ প্লেন এন্ড অন দ্য জিওমেট্রিক অ্যাক্সিস এন্ড কমেন্ট অন দ্য স্টেবিলিটি। এমন টাইপ একটা ট্রান্সফার ফাংশন দেওয়া থাকবে, তারপর ট্রান্সফার ফাংশন থেকে বলা থাকবে কমেন্ট অন দ্য স্টেবিলিটি এন্ড ফাইন্ড দ্য লোকেশন অফ দ্য পোলস। পোলগুলা কোথায়, রাইট হাফ প্লেন না লেফট হাফ প্লেন না জিওমেট্রিক অ্যাক্সিস। আচ্ছা, তাহলে আমি এই অঙ্কটা হাতে করতেছি না, কারণ এটা এস টু দি পাওয়ার 8 যেহেতু, এটা অনেক বড় একটা প্রবলেম। এরকম প্রবলেম আমার মনে হয় না পরীক্ষাতে আসবে। হ্যাঁ, আর এরকম আর আমার স্পেস নাই ওখানে, আমি অ্যাকচুয়ালি ওই আমার স্ক্রিনের মধ্যে হয়তো আমি এটা ফিট করতে পারবো না। তো আমি জাস্ট বুঝাই দিচ্ছি এটা কিভাবে এখানে করা হয়েছে। আমার মনে হয় নিয়মটা সেম, কেউ যদি চায় প্র্যাকটিসের জন্য করতে পারে এরকম অঙ্ক, কিন্তু এস টু দি পাওয়ার 8টা অ্যাকচুয়ালি বেশ বড় একটা অঙ্ক। আচ্ছা, প্রথমে আসি ট্রান্সফার ফাংশন দেখে বোঝা যাচ্ছে এস টু দি পাওয়ার 8 থেকে শুরু করে আমাদের টেবিলটা করতে হবে এস টু দি পাওয়ার 0 পর্যন্ত। তাহলে প্রথমেই একটা টেবিল বানাইতে হবে, একটু খেয়াল করে দেখো। প্রথম কলামটা হচ্ছে এস টু দি পাওয়ার 8 টু এস টু দি পাওয়ার 0, 9টা রো। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কোএফিশিয়েন্ট গুলা বসাবো। কোএফিশিয়েন্ট বসাবো হচ্ছে প্রথম দুইটা রোতে আমরা কোএফিশিয়েন্ট গুলা বসাই, এবং বসানোর নিয়ম হচ্ছে একটা বাদ দিয়ে যদি মনে থাকে। তাহলে এস টু দি পাওয়ার 8 এর কোএফিশিয়েন্ট হচ্ছে 1,
তারপরটা বাদ, তারপর হচ্ছে 12, তাহলে 1 12 39 48 20, তাহলে প্রথম রোতে বসতেছে 1 12 39 48 20, একটা বাদ দিয়ে স্কিপ করে করে। সেকেন্ড রোর কোএফিশিয়েন্ট হবে যেটা আমি বাদ দিয়ে গেছি সেগুলা, তাহলে এই যে s টু দি পাওয়ার 7 এর কোএফিশিয়েন্ট 1, তারপরটা বাদ, তারপর 22, তাহলে 1 22 59 38, তারপরে কিছু নাই, তাহলে 0, তাহলে 1 22 59 38 0। ক্লিয়ার? প্রথম দুইটা রো কি সবার কাছে ক্লিয়ার কিভাবে বসানো হয়েছে? কারো কোনো কোশ্চেন? প্রথম দুইটা রো আচ্ছা, যদি ক্লিয়ার থাকে এরপরে হচ্ছে আমরা s টু দি পাওয়ার 6 এর ইয়েটা বের করব। s টু দি পাওয়ার 6 এর প্রথম রোর মানটা বের করব। এটা কিভাবে বের করব? ফর্মুলা কি ছিল? 1 into 12 1 into 12 minus 1 into 22 1 divided by 1 divided by 1। 1 ক্লিয়ার? তাহলে এটাও আমি আর এখানে লিখতেছি না, এটা 1 into 12 minus 1 into 22 ভাগ 1। আচ্ছা, এটা গেল আমাদের ফার্স্টটা। তারপরের এই মানটা বের করব কিভাবে? এই যে এই মানটা, তাহলে যেহেতু এই রো এই কলামের মানটা বের করতেছি আমরা, তাহলে কি করব? 1 into 39 minus 1 into minus 1 into 59 59 ভাগ divided by 1 ডিভাইডেড বাই এই যে এই 1টা। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন? ওকে, আচ্ছা, এটা গেল আমাদের থার্ড। এখন আসি আমরা এটা কিভাবে বের করবো? এটা হচ্ছে যেহেতু এই কলামে আসি, তাহলে এই কলাম বাদ দিয়ে পরেরটা নিতে হবে। তাহলে 1 into 48 মাইনাস 1 into 38 ভাগ 1। কারো কোনো কোয়েশ্চেন? না, এগুলাই করতেছি, রাইট। তাহলে আমি তাহলে এর পরেরটা এটার মান, এটা 0, এটা হচ্ছে যেহেতু এই কলাম করতেছি, এই কলামের জন্য হচ্ছে 1 into, আসলে এদিকে কিছু নাই, 1 into 0, হ্যাঁ, আর এখানে হচ্ছে এখানেও কিছু নাই, 1 into 0 ডিভাইডেড 1, তাহলে এখানে 0ই বসবে আর কি। তাহলে এই অনুযায়ী আমরা অ্যাকচুয়ালি টেবিলটা ফিল আপ করছি। হয়তো এই টেবিল করার পরে এখানে যে -10 -20 -10 -20 এগুলো আসছে, তাহলে এগুলাকে আবার এই যে কমন নেওয়া যায়, 10 কমন নিয়ে বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমার নাম্বারগুলো আর একটু ছোট হয়ে গেল। হ্যাঁ, তাহলে নাম্বারগুলো -1 -2 1 2 এরকম হয়ে গেল, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আচ্ছা, এভাবে করে আমি টেবিলটা ফিল আপ করবো। s টু দি পাওয়ার 4 পর্যন্ত ঠিক আছে। যখন s টু দি পাওয়ার 3 তে আসবো, হ্যাঁ, তখন দেখব আমাদের এইখানে আমাদের সবগুলা মান 0 আসতেছে। খেয়াল করে দেখো, প্রথমে লিখছে আগে 0 0, তারপরে এখানে হচ্ছে 0, এই যে 0 দেখা যাচ্ছে, সবগুলা মান 0 আসছে। তার মানে s টু দি পাওয়ার 3 রোটা হচ্ছে আমাদের জন্য অল 0 রো। তাহলে এটার নিয়মটা কি ছিল? অল 0 রো যখন থাকে তখন কি করতে হয়? রাইট, তখন ঠিক পলিনোমিয়াল বানাইতে হবে। তাহলে আমাদের তখন ঠিক উপরের রোটা, এইটার উপরের রোটা থেকে একটা পলিনোমিয়াল বানাইতে হবে, এবং উপরের রোর কোএফিশিয়েন্টগুলো ব্যবহার করতে হবে 1 3 2 0 0। ঠিক আছে? তাহলে আমাদের পলিনোমিয়ালটা কেমন হবে? কত থেকে পলিনোমিয়াল, এস এর কত পাওয়ার থেকে শুরু হবে? s to the power 4 থেকে। তাহলে s টু দি পাওয়ার, তাহলে 1 into s to the power 4 plus 3s square plus 2s0 2s0। ঠিক আছে? তাহলে 2s0 তো কিছু না, আসলে 2 খালি 2। তাহলে আমি যদি একটু নিচে আসি, আমি এটা ক্লিয়ার করি, এই যে পলিনোমিয়াল বানানো হয়েছে, এবং পলিনোমিয়াল, আচ্ছা ওরা পলিনোমিয়ালটা দেখায় নাই, টিপিটা দেখায় নাই, ওরা ডাইরেক্টলি এখানে উপরে দেখাইছে। ও আচ্ছা, রাইট, দেখাইছে। তাহলে p হচ্ছে আমাদের s টু দি পাওয়ার 4, কোএফিশিয়েন্ট হচ্ছে 1, এই কোএফিশিয়েন্ট কোথা থেকে আসছে? এই যে এই 1টা হচ্ছে 1, তারপর 3s স্কয়ার, তাহলে 3টা আসছে এখান থেকে, 3s স্কয়ার প্লাস 2,
এই যে এইটুকু। এখন এটাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে, ডিফারেন্সিয়েট করলে কত আসে, এই ডিফারেন্সিয়েটটা নিচে করা আছে, তাহলে 460। এখন আমরা চেষ্টা চাই আমরা এই যে জিরো অল জিরো রোটাকে এখন রিপ্লেস করব হচ্ছে এই 460 দিয়ে। তাহলে ওই দেখো প্রথমে 4 বসাইছে, তারপরে 6 বসাইছে, তারপরে 0 বসাইছে। আচ্ছা, তারপরে আবার এই যে যদি মন চায় যে আমরা 4 আর 6 থেকে 2 কমন নিতে পারি, হ্যাঁ, কমন নিয়ে নাম্বারগুলো একটু ছোট করলাম, তাহলে এটা 2, এরপরে ফাইনালি 3। আবারও সেম ভাবে এইটা এই পরের ইয়েটা, পরের রোটা রেগুলার আমাদের ফর্মুলা। আচ্ছা, একটু আমি এই রোর মানটা কিভাবে বের করবো একটু জানতে চাই, কারণ যে 3 minus 1 into 3 divided by 2, আমার মনে হয় এটা এখন ক্লিয়ার অ্যাকচুয়ালি কিভাবে টেবিল ফিল আপ করতে হয়। আচ্ছা, এই পুরো টেবিল ফিল আপ করার উদ্দেশ্য ছিল আমাদের ফার্স্ট কলামটা আনা। হ্যাঁ, এই যে ফার্স্ট কলামটা, এই ফার্স্ট কলামের ভ্যালুটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা দেখে বলবো, এখন কমেন্ট করব সিস্টেম কি স্টেবল না আনস্টেবল। তাহলে ফার্স্টেই সিস্টেম স্টেবল না আনস্টেবল? আনস্টেবল। আনস্টেবল সিস্টেম। তাহলে ফার্স্ট কমেন্ট হচ্ছে দিস সিস্টেম ইজ আনস্টেবল। আচ্ছা, এখন আমরা বের করব হচ্ছে সিস্টেম এর মধ্যে কয়টা লেফট হাফ প্লেন, কয়টা রাইট হাফ প্লেন, কয়টা জিওমেট্রিক অ্যাক্সিস পোল আছে। আচ্ছা, এখন আসি হচ্ছে ফার্স্টে আসি আমাদের কয়টা লেফট হাফ রাইট হাফ প্লেন পোল? দুইটা। দুইটা। কিভাবে বুঝলাম? স্যার যে দুইবার এই sign চেঞ্জ change হয়েছে দুইবার, স্যার দুইবার দুইবার sign। চেঞ্জ হয়েছে স্যার। তাহলে এখান থেকে হ্যাঁ রাইট, একবার একবার, আরেকটা হচ্ছে এটা। তাহলে দুইবার সাইন চেঞ্জ মানে দুইটা রাইট হাফ প্লেন পোল, স্যার ঠিক আছে? তাহলে দুইটা রাইট হাফ। রাইট হ্যান্ড আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের জিওমেট্রিক অ্যাক্সিস এর পোল কয়টা? আর x3 x4 x1 তাহলে চারটা আছে আমাদের স্যার। অল জিরো রো ছিল এখানে, তাহলে এখান থেকে আমরা কাউন্ট করব আপ টু s⁻0 পর্যন্ত, যদি ফার্স্ট কলামে কোনো জিরো না থাকে, নেগেটিভ সাইন না থাকে। তাহলে খেয়াল করি 2 3 1/3 4, কারণ সবগুলোই পজিটিভ। তাহলে এখান থেকে কাউন্ট করি, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, আর এটা হচ্ছে 4। তাহলে টোটাল 4টা জিওমেট্রিক অ্যাক্সিস পোল। তাহলে আমাদের দুইটা রাইট হাফ প্লেন পোল, 4টা জিওমেট্রিক অ্যাক্সিস পোল। তাহলে আমাদের সিস্টেমের মধ্যে টোটাল পোল কয়টা আছে? 8টা। টোটাল পোল হচ্ছে, যদি ট্রান্সফরমেশনে ফেরত যাই, টোটাল পোল হচ্ছে s⁸8, তার টোটাল পোল হচ্ছে 8টা। 8টার মধ্যে কয়টা গেল? তো 6টা গেছে, তাহলে বাকি দুইটা স্যার লেফট হাফ প্লেনে। বাকি দুইটা লেফট হাফ প্লেন। সবাই কি ক্লিয়ার? তাহলে পরের যদি আমরা এখানে একটা টেবিলে যাই, এই টেবিলটার মধ্যে আসলে এখানে বলা আছে, দেখো রাইট হাফ প্লেন হচ্ছে টোটাল, আমরা এইটা দেখি, হ্যাঁ, ওই অন্যগুলো দেখার প্রয়োজন নেই, আমাদের টোটাল লোকেশনটা। রাইট হাফ প্লেন হচ্ছে দুইটা, লেফট হাফ প্লেন হচ্ছে দুইটা, জিওমেট্রিক অ্যাক্সিস পোল হচ্ছে 4টা। ঠিক আছে? পারা যাবে তো নাকি এরকম অঙ্ক আসলে? অল জিরোর আগের এক্সেপশনটাই গত ক্লাসে দেখা। স্যার এই কথাটার মানে বুঝলাম না, এখানে লেখছে ইভেন ফোর অর্ডার। এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা দরকার নাই। প্রথম দুইটার কলাম বাদ দাও, আমাদের জন্য টোটালটা প্রয়োজন। টোটাল, হ্যাঁ দেখাইছিলাম। এই যে এটাই তো অল জিরোর আগের কেসটা, একই ওই নরমাল নিয়মে আমি মানে জাস্ট সবগুলো কেস আর কি মেনশন করলাম আর কি। এটা আগের নিয়ম, এটা আসলে কোনো চেঞ্জ নাই, কারণ এটার কাউন্টিংটাও আমরা আগের মতোই, এটার কাউন্টিং এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। হ্যাঁ, আচ্ছা, যদি আমি একটু প্রবলেমটাতে যেহেতু এটাতেই আছি, আমি জাস্ট মেনশন করতে চাই যে সে আমাদের এটা 1/3 না, সেখানে -1/3 আসতো,
তখন আমাদের কাউন্টিংটা কেমন হতো একটু কেউ যদি আমাকে বলে। অনেক কিছু জে ওমেগা স্যার S3 S2 দুইটা আসতো স্যার। আচ্ছা, তাহলে জে ওমেগা এক্সিস এর কাউন্টিংটা কেমন হতো? 1 একটা দুইটা। দুইটা, এটা কি কাউন্ট করতে হয়? s টু দি পাওয়ার 1 কাউন্ট করতাম? না স্যার। না তাহলে স্যার, আমাদের কাউন্টিং এখানেই স্টপ। তাহলে 1 আর 2 এটা হচ্ছে তার মানে দুইটা জে ওমেগা এক্সিস পোল এখানে। জি স্যার। আচ্ছা, আর স্যার রাইট রাইট হাফ প্লেন পোল কয়টা? চারটা হইতো না স্যার? চারটা স্যার, দুইবার সাইন চেঞ্জ, দুইবার চারবার চেঞ্জ স্যার। একটা দুইটা দুইবার সাইন চেঞ্জ, আবার এখানে এখানে দুইবার সাইন চেঞ্জ, এই একটা আবার এখানে একটা, তাহলে টোটাল চারটা সাইন চেঞ্জ। তাহলে এখানে চারটা আরএইচপি, চারটা আরএইচপি, দুইটা জে ওমেগা এক্সিস, বাকি থাকলো কয়টা? বাকি দুইটা, ওই দুইটা হচ্ছে লেফট হাফ প্লেন। ক্লিয়ার সবার কাছে? তাহলে এখান থেকে একটা ফুল সেট অঙ্ক এক্সপেক্ট করা যায়। তো স্যার হ্যাঁ। ফার্স্টে যেটা দেখালেন স্যার 1 থেকে -1 আসলো, এটা একটা চেঞ্জ। তারপরে -1 থেকে +1 আসলো, এটা একটা চেঞ্জ। চেঞ্জ, তারপরে তো প্লাসে আছে, প্লাস থেকে আবার মাইনাস, হ্যাঁ এটা কি চেঞ্জ ধরবো ওই যে 3 থেকে? না না, এটা তো অবশ্যই আমি জাস্ট চেঞ্জ দেখাইলাম, ভেরিয়েশন দেখালাম। যদি আসতো তখন কি হতো আর কি। প্রবলেমের মধ্যে তো এটা 1/3 +1/3, অরিজিনাল প্রবলেমের মধ্যে এখানে দুইবার সাইন চেঞ্জ আছে। আমি বললাম যে যদি এখানে আরেকটা মাইনাস থাকতো তখন কি হইতো, ওটা একটা এক্সাম্পল দিয়ে দেখাইলাম আর কি। আচ্ছা আচ্ছা, এটা গেল। স্যার স্যার অল জিরো রো এর আগে এস এর পাওয়ার কি অড হওয়ার সম্ভাবনা আছে? অড হওয়ার সম্ভাবনা ইউজুয়ালি আমি এরকম প্রবলেম পাই নাই যেগুলাতে মানে অড রো গুলা জিরো হয়। সব সময় নরমালি ইভেন পলিনোমিয়াল গুলাই জিরো হয়। মানে আমরা যে অড রো গুলা জিরো হয়, আর আমরা যে পলিনোমিয়ালটা বানাই ওটা আসলে ইভেন পলিনোমিয়ালই সবসময় হয়। কারণ দেখো এই যে তোমার জিরো কিন্তু হয়েছে অড রোটা, এই দেখো এটা জিরো হয়েছে, অড রো জিরো হয়, আর পলিনোমিয়ালটা নরমালি ইভেন পলিনোমিয়াল হয়। এবং আসলে পলিনোমিয়ালটার ব্যাপারে উপরে মনে হয় কথা বলা ছিল, যেখানে যদি টেক্সট খুঁজে বের করি ওখানে অ্যাকচুয়ালি বলা আছে এটা ইভেন পলিনোমিয়াল, সব খুঁজে বের করতে হবে। কোথায় জানি লেখা আছে, ওই যে স্যার 3 এ লেখা আছে 3। 3 না না, এখানে শুরুর দিকে ইভেন পলিনোমিয়ালের ব্যাপারে কোথায় জানি বলা ছিল। আচ্ছা যাই হোক, আমার আমি হয়তো খুঁজে পাচ্ছি না, এটা কোথাও একটা লেখা আছে ইভেন পলিনোমিয়াল। একই নিয়ম একই যদি থাকে, যদি কথার কথা যে সে যদি এরকম থাকে যে s টু দি পাওয়ার 4 এর রুটটাতে অল জিরো আসলো, তখন কি করতে হবে? ঠিক আগে s টু দি পাওয়ার 5 ধরে করব। তাহলে s টু দি পাওয়ার ওই কোএফিসিয়েন্ট গুলো ঠিক ওইভাবেই বসবে, s টু দি পাওয়ার 5, s টু দি পাওয়ার 3, শুধু 1। জি স্যার। রাইট, নিয়ম সেম। আর আলটিমেটলি s টু দি পাওয়ার 4 এর জন্য ভ্যালুগুলো পাবো, সো ভ্যালুগুলো পুট করে দিয়ে কোএফিসিয়েন্টের ওইখান থেকে আবার ক্যালকুলেশন করে দেব। রাইট, হ্যাঁ রাইট, নিয়ম একই। তাহলে এটা গেল আমাদের মনে হয় এই চ্যাপ্টার মনে হয় আমাদের শেষ। নেক্সট চ্যাপ্টারে চলে যেতে পারি। কিছু আছে এখানে চ্যাপ্টারে? আচ্ছা, এখানে একটু ভেরিয়েশন দেওয়া আছে একটা প্রবলেমের মধ্যে, যে এই প্রবলেমের মধ্যে এক্সাম্পল 6.6 যেটা, সেটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশনটা ডাইরেক্টলি দেওয়া নাই। ঠিক আছে, ট্রান্সফার ফাংশনটা না দিয়ে এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দিছে, এই যে দেখা যাচ্ছে নাকি, হ্যাঁ একটা ফিডব্যাক ওলা একটা প্রবলেম দিয়ে দিছে। তাহলে এখন আমাদের এখান থেকে খেয়াল রাখতে হবে আমাদের ক্যালকুলেশনটা কিন্তু অলওয়েজ ট্রান্সফার ফাংশন থেকে করতে হবে, এবং ট্রান্সফার ফাংশনের নিচের অংশটুকু হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেখান থেকে আসলে পোল বের করে সেই এক্সপ্রেশনটা ইম্পর্টেন্ট। তাহলে ওটা ভাঙতে হবে, ভেঙে এইভাবে এই ফর্মে রাখতে হবে। তো এই আর সি এখান থেকে আমরা কি ওই মাঝের একটা ফিডব্যাক পাথ আছে, একটা ফরওয়ার্ড পাথের গেইন আছে,
এখান থেকে কি ট্রান্সফার ফাংশন বের করা সম্ভব? জি স্যার, সূত্র অ্যাপ্লাই করলে তো হবে। সূত্র। GS divided by 1 plus GS into HS। হ্যাঁ, তাহলে মনে রাখি এটা কিন্তু ওই যে নিচে এটা নেগেটিভ ফিডব্যাক, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস নেগেটিভ ফিডব্যাকের জন্য আমাদের ফর্মুলাটা একরকম আর পজিটিভ ফিডব্যাকের জন্য ফর্মুলা আরেক রকম। ওটা দিয়ে আমরা অ্যাপ্লাই করে আচ্ছা এখানে ফিডব্যাক পাথের মান কত? 1 এইচ এর মান হচ্ছে 1। তাহলে ফর্মুলার মধ্যে বসায় আমরা ট্রান্সফার ফাংশন বের করব, মানে একটা এক্সট্রা স্টেপ করতে হবে আর কি এখানে। করার পরে তারপরে আবার আগের মতো আমাদের টেবিল রাউট। তার ফিডব্যাক সূত্র বসালে কি নিচেটা আসে? হ্যাঁ নিচে 1 প্লাস হ্যাঁ হ্যাঁ আসে, এটা আসে এক বেশি হয়ে যায় না নাকি? না। যাক, এটাই বলতেছিলাম 200 এর কাছে কথা না। ভাঙে দেখো, ক্যালকুলেশন করে ভাঙে দেখো 1 প্লাস GS HS GS GS না নিচে 200 থাকে তো 200 এর সাথে 1 গুণ হয়ে 200 হয়, ঠিক আছে স্যার 200 হয়, কোনো সমস্যা নাই। ফ্র্যাকশনে এলসিএম এ 200 কারণ স্যার এই পাশে 1 আছে, 1 মানে হচ্ছে নিচের পোরশনটা উপরে চলে যাবে, প্লাস হলো 2000 স্যার 200, আর নিচের 200 উপরে 200 কাটাকাটি কাটে ওইটাই থাকতেছে। করে দেখো, হ্যাঁ এটা করে দেখো, এটা করতেছি না আমি, জাস্ট টেবিলটা মানে মেইন এটা হচ্ছে ট্রান্সফার ফাংশন আনার পরে এখানে আমাদের টেবিলটা ফর্ম করতে হবে। আচ্ছা এখান থেকেও তো আমাদের মনে কমেন্ট করা যায় নাকি ফার্স্ট কলাম দেখে? জি স্যার। আনস্টেবল সিস্টেম, আনস্টেবল সিস্টেম রাইট হ্যান্ড পোলে দুটো পোল আছে, RHP আর হচ্ছে দুইটা হচ্ছে লেফট LHP, দুইটা RHP দুইটা LHP, ঠিক আছে ওকে। আর এখানে মনে হয় যে আবারও সেম প্রবলেম, যে ফার্স্ট কলামে যদি 0 থাকে তখন ওই যে আবারও সেম ভাবে এরকম ট্রান্সফার ফাংশন বের করতে হবে। ট্রান্সফার ফাংশন বের করে নিছে, হ্যাঁ ট্রান্সফার ফাংশন বের করে তারপরে হচ্ছে রাউট টেবিল ফর্ম করছে। এটা কোন কেসটা? এটা দেখাইছিলাম ওই যে স্যার একটা ভ্যালু 0 আসলে যা হয় আর কি। তাহলে প্রথম কলাম যদি একটা ভ্যালু 0 আসে তখন আমাদের করে করতে হবে, অঙ্কটা করতে হবে, এটাকে এপসাইলন ধরে নিতে হবে। এপসাইলন স্যার এইটা নিয়ে একটু কনফিউশন ছিল, বিকজ এপসাইলনের ভ্যালু কখন নেগেটিভ হলে কেমন হয় আর পজিটিভ হলে কেমন হয়, তখন তো স্যার দুই ধরনের একটা রেজাল্ট আসে। রাইট। তাহলে এখানে এক্সপ্রেশন, এখানে আমাদের ফার্স্ট কলামটা বানানোর পরে আমাদের এখানে পাশে আমরা আরেকটা কলাম বানাইতে পারি। এই যে এখানে আমরা যদি আরো দুইটা কলাম বানাই, দুইটা কলাম বানালাম, একটা কলাম হবে এপসাইলন পজিটিভ, এখানে হচ্ছে পজিটিভ এপসাইলন, আর এখানে হচ্ছে আমাদের নেগেটিভ এপসাইলন। তাহলে বসানোর পরে আমরা পজিটিভ এপসাইলন, একটা এপসাইলনের মান কি বলছিলাম 0 থেকে 0 ক্লোজ টু 0 স্যার, টার্নস টু 0, রাইট। তাহলে পজিটিভ এপসাইলন মানে হচ্ছে 0 এর কাছাকাছি কিন্তু পজিটিভ মান নিতে হবে। তাহলে 0.001 নাও, তারপর 0.001 নিয়ে ফার্স্ট কলামের মানটা বের করো। তাহলে ফার্স্ট কলামের মানে এখানে সবগুলো বসবে। আবার এপসাইলন নেগেটিভের জন্য আবার ফার্স্ট কলামের মানটা বসাও, নেগেটিভের জন্য হচ্ছে -0.001। তাহলে এপসাইলনের মান বসানোর পরে দেখো ফার্স্ট কলামের মানটা কেমন। স্যার এমন কি হতে পারে যে এপসাইলন নেগেটিভ এবং পজিটিভের জন্য আমার রেজাল্টের মানে আমার স্টেট করে যে এটা স্টেবলের জায়গায় আনস্টেবল অথবা আনস্টেবলের জায়গায় স্টেবল, এমন কোনো কেস হতে পারে? এমন হতে পারে যে পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে দুইটার জন্যই সিস্টেম স্টেবল, এমন হতে পারে পজিটিভ নেগেটিভের জন্য দুইটার জন্যই সিস্টেম আনস্টেবল, অথবা হতে পারে একটার জন্য স্টেবল আরেকটার জন্য আনস্টেবল। ক্লিয়ার সবার কাছে? সবাই কি ক্লিয়ার যে একটার জন্য স্টেবল আরেকটার জন্য আনস্টেবল হতে পারে? আচ্ছা এখান থেকে আমার মনে হয় আরেকটা ক্যাটাগরির প্রবলেম আছে, যদি এই যে এখানে আরেকটা প্রবলেম করে দেওয়া আছে, যদি কেউ দেখতে চায় 6.8 উইথ রো অফ জিরোস, 6.8 এটাও ওই আমাদের আগের মতো। দেখি আরেকটা ক্যাটাগরির প্রবলেম এখানে পাওয়া যায় নাকি। আচ্ছা এই ক্যাটাগরির প্রবলেম এটা দেখাই 6.9 স্টপ এটা করি।
Example 6.9. এটা শর্ট প্রবলেম, জাস্ট একটু ডিফারেন্ট, হয়তো এটা দেখাই দেই। এখানে আমাদের একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের আরএস, এখানে আমাদের হচ্ছে কে ডিভাইডেড বাই এস, এস প্লাস 7, এস প্লাস 11, হচ্ছে সিএস, এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, এটা হচ্ছে প্লাস। তাহলে প্রথমে আমাদের এখানে কি বের করতে বলা হচ্ছে, ফাইন্ড দ্য রেঞ্জ অফ ভ্যালু, find the range of gain for k, find the range of gain k for which the system will be stable, unstable and marginally stable. তাহলে একই ক্যাটাগরির প্রবলেম, জাস্ট কোশ্চেনটা একটু ভিন্নভাবে করা, যেখানে কেটা হচ্ছে আননোন, আর আমাদের বের করতে হবে যে কোন রেঞ্জের জন্য, কোন কে এর ভ্যালুর জন্য আমাদের সিস্টেমটা স্টেবল হবে, আনস্টেবল হবে এবং মার্জিনালি স্টেবল হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে আমি আসলে পরে রেঞ্জটাতে পরে আসতেছি, আগে আমাদের মনে হয় এরকম একটা সিস্টেম দেওয়া থাকলে এটা ট্রান্সফার ফাংশনটা বের করতে হবে, কারণ আমরা রাউথ হারভেস্ট টেবিল বানাইতে চাই। হ্যাঁ, তাহলে ট্রান্সফার ফাংশনটা কি হয়, আমি যদি একটু লিখি এখানে, ts ইকুয়ালস টু, এটা কি হবে, নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। তাহলে জিএস হচ্ছে কে ডিভাইডেড বাই, এটা আসলে মাল্টিপ্লাই করা উচিত না, এস কিউব প্লাস 7s 7 আর 11 কত 18, 18 স্কয়ার 77 প্লাস 77s প্লাস কে। না, এটা তো পুরোটা হয়ে গেল, এটা হবে 18 স্কয়ার প্লাস 77 ডিভাইডেড বাই 1 প্লাস s কিউব প্লাস 18 স্কয়ার প্লাস 7। করলে তো আসতেছে কে, হ্যাঁ কিছু বলবা? ক্লাস করে তাহলে এটাকে যদি সলভ করো, এটাকে দিলে এটা গুণ হয়ে যাবে, তাহলে কে ডিভাইডেড বাই এস কিউব প্লাস 18 স্কয়ার প্লাস 77s প্লাস কে, এটা থাকে, এটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন। হ্যাঁ, আচ্ছা এখন এখান থেকে আমরা মনে হয় আমাদের রাউথ টেবিলটা ফর্ম করতে পারবো। রাউথ টেবিলের জন্য যেহেতু s⁻³ ম্যাক্সিমাম পাওয়ার, তাহলে আমাদের টেবিলটা ওইভাবেই ফর্ম হবে। তাহলে টেবিলের ফার্স্ট কলাম বসবে হচ্ছে s⁻³, তারপরে s⁻², তারপরে s⁻1, তারপরে s⁻0। আচ্ছা, ফার্স্ট কলামের মানগুলো কি বসবে? 1, তারপরে 77, আর এরপর আর কিছু নাই আসলে, দুইটা মান। s⁻²-র জন্য এই 18 আর কে। আচ্ছা, এখন আমরা এই s⁻1 এর ফার্স্ট কলামের মানটা জানতে চাই। ফার্স্ট কলামের মানটা 18 into 77 minus k divided by k, oh divided by 18, হ্যাঁ ডিভাইড বাই 18, সরি ডিভাইড বাই 1386
1386 ওকে আমি মুছে 1386 লিখে দিচ্ছি। হ্যাঁ এটা পরের কলাম 0 না, এটা 0 কারণ কিছু নাই অ্যাকচুয়ালি। আচ্ছা এরপরটা s টু দি পাওয়ার 0 1386 মাইনাস কে, এটা মাল্টিপ্লাইড বাই কে মাইনাস 0 ডিভাইডেড বাই এটা, তাহলে কি শুধু কে লেখা যায় মনে হয়? হ্যাঁ কাটাকাটি করলে কে শুধু কে থাকে। ওকে তাহলে এই এখন হচ্ছে যেহেতু আমাদের ফার্স্ট কলাম জানা আছে আর কন্ডিশন গুলো কিন্তু আমরা জানি। এই অমিত মিউট দাও। আচ্ছা তাহলে আমাদের ফার্স্ট কলাম যেহেতু জানা আছে, এখন আমরা জানি যে আসলে কখন আমাদের সিস্টেমটা স্টেবল হবে আর কখন আনস্টেবল হবে। আচ্ছা কেউ কি বলতে পারবে কখন সিস্টেম স্টেবল হবে? যখন ফার্স্ট কলামের প্রতিটা মান পজিটিভ হবে নাকি? স্যার এই যে s টু দি পাওয়ার 1 এদিকে যদি k এর মানটা যদি আমি বড় ধরি তাহলে তো স্যার পজিটিভ মান আসবে, তাহলে এর ভ্যালুটা যদি পজিটিভ হয় স্যার, পজিটিভ হয় তাহলে 1 আর 18 তো অলরেডি পজিটিভ আছে, এটা তো পজিটিভ আছে। আমাদের পজিটিভ করতে হবে কি এই দুইটাকে, এই যে এটা আর এটাকে পজিটিভ করতে হবে। হ্যাঁ তাহলে পজিটিভের জন্য আমাদের কি লিখতে হয়? হ্যাঁ কে মাস্ট বি ফর স্টেবল সিস্টেম, আমি এভাবে লিখতেছি ফর স্টেবল সিস্টেম কে মাস্ট বি গ্রেটার দেন 0 নাকি? কারণ এই কে এটা পজিটিভ হতে হবে। আচ্ছা আবার তো এটাও পজিটিভ হতে হবে 1386 মাইনাস কে। জি স্যার আবার 1386 থেকে ছোট তো হতে হবে স্যার। হ্যাঁ তাহলে 1300 এটা এভাবে লিখতে হবে, এটা ওই ইনইকুয়ালিটি। হ্যাঁ 1386 মাইনাস কে ভাগ 18 না 18, এটাও আবার আমাদের 0 থেকে বড় হতে হবে। কেন এইভাবে কেন লিখলাম? কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে ফার্স্ট কলামটাকে পজিটিভ রাখা। তাহলে ফার্স্ট কলাম পজিটিভ রাখতে হলে ওই যে যেই দুইটা এক্সপ্রেশনের মধ্যে কে আছে ওই দুইটার এক্সপ্রেশন কিন্তু আমাদের গ্রেটার দেন 0 হতে হবে। এই কন্ডিশন হলেই কিন্তু আমাদের সিস্টেম স্টেবল, মানে ফার্স্ট কলাম সবগুলা পজিটিভ মানে সিস্টেম স্টেবল। আচ্ছা এখন তাহলে আমি একটা তো রেঞ্জ পেয়ে গেলাম কে মাস্ট বি গ্রেটার দেন 0, আর পরেরটা আমি সলভ করি। তাহলে এটা কি হয় 18 ইন্টু 0, এটাকে বললে তো কাটাকাটি হয় 0 হয়ে যায়। তাহলে 181386 minus k is greater than 0, so k must be less than 1386। তাহলে এখন কি আমরা এই যে এটা রেঞ্জ আকারে লিখতে পারি 13860। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। তাহলে এই রেঞ্জের জন্য আমাদের সিস্টেমটা স্টেবল হবে। জি স্যার। ওকে আচ্ছা ফর আনস্টেবল সিস্টেম কখন হবে? আর k এর মান 0 থেকে ছোট হলে, এর মান 0 থেকে ছোট হলে, অথবা আমি তো এই যে s টু দি পাওয়ার 1 এর ওই এক্সপ্রেশনটা ওইটাও তো লেস দেন 0 হলেও হয়ে যায় নাকি? s টু দি পাওয়ার 1 এর এখানেও যদি মাইনাস আসে জি স্যার তাহলে তো তাহলে হয়। তাহলে আমাদের দুইটাই লিখতে হবে আবার আগের মতো। তাহলে একটা কন্ডিশন হচ্ছে কে মাস্ট বি লেস দেন 0, তার মানে এই যে যদি এইটা নেগেটিভ হয় এই টার্মটা নেগেটিভ হয়, অথবা আরেকটাও হতে পারে, আরেকটা হচ্ছে এই 1386 1368 কেন 1386 মাইনাস কে ভাগ 18 মাস্ট বি লেস দেন 0, মানে এটাও নেগেটিভ। তাহলে এখন যদি আমরা এটা তো এটার মতোই থাকবে কে লেস দেন 0, আর এটাকে ভাঙলে কি হয়? এটা হবে কে মাস্ট বি গ্রেটার দেন 1386। তাহলে এটাকে তো রেঞ্জ আকারে লেখা যাবে না। হ্যাঁ এটা যেহেতু দুই দিকে, একটা লেস দেন 0 একটা গ্রেটার দেন 1386। তাহলে এই কন্ডিশন হলে আনস্টেবল সিস্টেম।
ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, এরপরে আসি আমাদের মার্জিনালি স্টেবল কখন হবে? কেউ কি বলতে পারবে? মার্জিনালি স্টেবল। জি স্যার, কে এর ভ্যালু যখন 0 হবে স্যার। কে এর ভ্যালু 0 হবে। কেন আমরা মার্জিনালি স্টেবল সিস্টেমের জন্য কি খুঁজতেছি? অল রো মানে অল রো 0। অল জিরো রো, অল অল জিরো রো রো। খুঁজতেছি। আচ্ছা, এখন এখানের মধ্যে আমাদের অল রো 0 কোথায় কোথায় হইতে পারে? লাস্টের পোরশনটায়। এখানে অল 0 রো হইতে পারে, অথবা এখানে হইতে পারে। জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে ওইরকম ভাবে অল 0 রো করতে হলে কি করতে হবে? হয় আমাদের এই টার্মটা 0 হইতে হবে, অথবা এই পুরো টার্মটা 0 হইতে হবে। কই ল্যাগ হচ্ছে কেন? স্ক্রিনে আমি লিখতেছি কিন্তু স্ক্রিনে আসতেছে না। আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেছে। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আমার মোবাইল ডিসকানেক্ট হয়ে গেছে। শোনা যাচ্ছে? স্যার। একটা মিনিট, আমি একটু মোবাইলটা রিকানেক্ট করার চেষ্টা করতেছি। কানেক্ট হচ্ছে না। আচ্ছা, মনে হয় বাকিটুকু আমরা বই থেকে বুঝি। মোবাইলটা কানেক্ট হইতেছে না। আচ্ছা, তাহলে আমাদের লাস্ট যেটা ছিল আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের অল 0 রো কখন হবে? অল 0 রো হবে যখন আমাদের হয় কে 0 হবে, না হয় এই যে 1386 - k/18 এটা 0 হবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের আবার ওইভাবে লিখতে হবে যে ফর মার্জিনালি স্টেবল সিস্টেম k = 0 or 1386 - k/18 = 0। তাহলে এখন k এর মানটা কি আসে? এই যে k এর মানটা আসে থার্ড কেস k = 1386, অথবা অর আরেকটা k = 0। বোঝা যাচ্ছে? আর মার্জিনালিটা আবার একটু বলুন। মার্জিনালি স্টেবল হচ্ছে যদি আমাদের মার্জিনালি স্টেবল সিস্টেম কখন হয়? যখন সিস্টেমের মধ্যে j ওমেগা অ্যাক্সিস পোল থাকে। যখন আমাদের সিস্টেমের মধ্যে j ওমেগা অ্যাক্সিস পোল থাকে। আচ্ছা, j ওমেগা অ্যাক্সিস পোলটা কখন হবে? যখন আমাদের ওই j ওমেগা অ্যাক্সিস পোলের একটা রাউট টেবিলের মধ্যে একটা রো 0 হবে, একটা পুরা রো 0 হবে। ঠিক আছে, তাহলে এই পুরা রো 0 হওয়ার সুযোগ কোথায় আছে? একটা হচ্ছে এই যে এখানে এখানে সুযোগ আছে, কারণ এটার মান তো 0, এখানে 0 আছে, এখানে একটা 0 আছে। তার আমাদের দুইটা চান্স। একটা হচ্ছে যদি s⁴ এ আমাদের এই টার্মটা 0 হয়ে যায়, এই টার্মটা যদি 0 হয় তাহলে আমাদের অল রো 0 হয়ে যাবে। অথবা আমাদের যদি এখানে এইটা = 0 হয়ে যায় তাহলে এটা নিচের রোটা অল রো 0 হয়ে যাবে। হ্যাঁ, দুইটা কন্ডিশন হতে পারে। তাহলে এখন ওই অবস্থার জন্য অল রো 0 এর জন্য আমি এখন এক্সপ্রেশনটা কি বের করব? একটা হচ্ছে k = 0, আর একটা হচ্ছে 1386 - k/18 = 0। দুইটা, একটা হচ্ছে k = 0 আর একটা k এর মান মনে হয় ওই যে 1386 আসবে। ঠিক আছে?
তাহলে এরকম প্রবলেম আমাদের আসতে পারে, এটা খেয়াল রাখি। আচ্ছা, আমার মনে হয় এই চ্যাপ্টার থেকে আর কিছু নাই। এখানে আরো কিছু এক্সাম্পল করে দেওয়া আছে, হ্যাঁ, পলিনোমিয়াল থেকে কিভাবে রাউট টেবিল করা, রাউট টেবিল থেকে তারপরে পলিনোমিয়াল থেকে যে কমেন্ট করা কিভাবে আছে, ওইগুলো আমরা চাইলে বের করতে পারি। কমেন্ট অ্যান্ড পোলের লোকেশন, এটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে একটা স্কিল অ্যাসেসমেন্ট করা আছে, তো এটা আমরা প্র্যাকটিস করতে পারি। এই 6.5 থেকে আর আমাদের প্রয়োজন নেই, এরপর স্টেট স্পেসে চলে গেছে। আমাদের 6.3 স্কিল অ্যাসেসমেন্ট 6.3 পর্যন্ত থাকলে যথেষ্ট। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন? ওকে, যদি কোয়েশ্চেন না থাকে আমার মনে হয় আমার এই চ্যাপ্টার শেষ। আচ্ছা, অন্য সেকশন কোন চ্যাপ্টার আছে কেউ কি জানে নাকি? স্যার আমাদের আর কয়টা চ্যাপ্টার বাকি আছে? আমাদের আর 2টা চ্যাপ্টার বাকি। সেটা কি স্যার অনেক বড় সিলেবাস না ছোট সিলেবাস স্যার? চ্যাপ্টারস এর পরের চ্যাপ্টারটা হচ্ছে হ্যাঁ, এর পরের চ্যাপ্টারটা হচ্ছে আমাদের এই কন্ট্রোল সিস্টেমের সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার, এই স্টেডি স্টেট এরর। কয়েকটা ফর্মুলা শিখতে হবে, কয়েকটা ফর্মুলা শিখে জাস্ট এরর মান বের করব, এবং ফর্মুলাগুলো খুব সোজা। হ্যাঁ, এটা হচ্ছে প্রবলি আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার। হ্যাঁ, আর এর পরের চ্যাপ্টারটা চ্যাপ্টার 8, সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল সিস্টেমের সবচেয়ে কঠিন চ্যাপ্টার। তো ওইটা স্যার লুপ লোকাস আছে স্যার। হ্যাঁ, রুট লোকাস। তো ওটা মনে হয় ওটা মেবি একটু ডিফিকাল্ট, ওইটা হয়তো আমাদের একটু 1-2 সপ্তাহ লাগবে শেষ করতে। ওটা চ্যাপ্টার 8 পড়লেই তো কোর্স শেষ, হ্যাঁ, সিলেবাস শেষ। সিলেবাস শেষ। তাহলে স্যার আজকে তো 12টা বাজে, আর কোন চ্যাপ্টার শুরু করবেন? ইন্ট্রোডাকশন দিতে যাচ্ছিলাম, এই চ্যাপ্টারে ইন্ট্রোডাকশন। স্যার মনে হয় না বাসায় কেউ ইন্ট্রোডাকশন নিয়ে চিন্তা করবে না। স্যার অন্য সেকশন স্যার চ্যাপ্টার 8 শুরু করছে স্যার লাস্ট ক্লাসে। জি স্যার, চ্যাপ্টার 8। আচ্ছা, আমি তাহলে পিছিয়ে আছি না। আচ্ছা, আমাদের এটা কত নাম্বার উইক চলতেছে? এটা স্যার 11 নাম্বার উইক মনে হয়। 11 নাম্বার উইক, না এনাফ টাইম আছে, আমাদের সমস্যা নাই। আমাদের 11 নাম্বার উইক প্লাস। স্যার এই চ্যাপ্টারের উপর একটা কুইজ নিয়ে নিলে। কোনটা চ্যাপ্টার? এই যে, আচ্ছা হ্যাঁ, ভালো কথা, আমি ভালো কথা মনে করছো। চ্যাপ্টার 6 এর উপর কি আমরা কুইজ দিতে চাই? কালকেই দিয়ে দিবা? না কালকে না স্যার, কালকে না স্যার, কালকে না স্যার, একেবারে তাড়াতাড়ি কালকে না হয়ে যাবে। স্যার। না, আমার ফ্রাইডে তো হলে ভালো হয়। ফ্রাইডে অর শনিবারে দিন। শনিবার স্যার। শনিবার স্যার। শনিবার ঠিক আছে স্যার। ফ্রাইডে না না শনিবার না, একদিনে তো ছুটি পাই। না স্যার, ফ্রাইডে সম্ভব না। ফ্রাইডে ভাই একদিন ছুটি শনিবার ছিল। স্যার, শনিবার। স্যার আগামী তাহলে উইকে দেই স্যার শনিবারে দিব স্যার। স্যার বুধবার দিন, সামনের উইকে। স্যার আপনারা যদি নিচ্ছে সেদিনকে দেন, কোনো সমস্যা যেদিন নাই। নিছেন ওই দিনই নেন। 4টা। হ্যালো স্যার কি চলে গেল? স্যারের নেট গেছে স্যারের নাকি? নেট সমস্যা সকলে। এই শুক্রবারে কুইজ নিস না, শনিবারে নে। হ্যাঁ হ্যাঁ, শুক্রবারে কেউ কুইজ দিস না। এই শুক্র শনি একদম নিস না। ক্লাসের পর দিই আমরা ভাই, বুধবার দিন। ক্লাসের পরে, এখানে ক্লাসের ছাত্রলীগ পরে। কিটা ভাই, আমার একটু কথা। আরে রেগুলার যেভাবে পরীক্ষা দিতাম আমরা ওইভাবেই দিব ক্লাসের পর। এই ভাই স্যার কি মিডের খাতা দিছে? না না স্যার, মিডের খাতা দেয় নাই। কি দরকার তারপরে মিডের খাতা? ফাইনালে গ্রেড দিয়ে দিবে, কোনো খাতা দেবে না। বুধবার দিন অথবা ভাই পুকুর এত যে পিনিক ভাই, কুইজ নেওয়া লাগবে, মিডের খাতা নেওয়া লাগবে। না ভাই তুমি পারো ভাই, আমরা পারি না ভাই। সবাই না ভাই, পারি না। না, এটা ফাউল একটা কথা। তুমি পারো আর আমি পারি না। আর ভাই পারি তো ঠিক আছে, স্যারের তো কুইজের সময় এমন কোশ্চেন দেয় তখন তো হারাই যায়।
হারাবে কি জন্য রে ভাই? আরে কোশ্চেন বুঝি স্যার কিন্তু আচ্ছা, কুইজের সময় পাল্টাই। কংগ্রেচুলেশন জানাও, সে আজকে হোস্ট হয়েছে। স্যার কিন্তু সময় খুব কম দেয়, মানে এই সময়ের ভিতরে কুলানো যায় না। আরে হাসিবের পরে কোশ্চেন সোজা লাগে, হাসিব পরীক্ষা দিয়ে আমার বলে স্যার কোশ্চেন খুব সোজা। আমি কই আরে কি ভাই? এই সুজার কারণে কালকে ভুল করছি, আমি এই ফিডব্যাকে মাইনাস করে দিছি সব। এই স্যার আসছে। আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি স্যার। আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম somehow। আচ্ছা, যেটা কথা হচ্ছিল আমাদের কুইজটা হচ্ছে কি স্যাটারডে কোন টাইমে? স্যার আপনার যখন মনে চায় স্যার, যে সময় দিবেন। আচ্ছা, তাহলে 4টা থেকে 4:30 থাকুক, নাকি 4:30 থেকে জি 5টা? স্যার। 4টা থেকে 4:30 স্যার, তাড়াতাড়ি হলে ভালো। আর বিকালে বের হই স্যার, স্যার ওই টাইমে 4টার সময় দেন স্যার। সকালের দিকে ভালো হয় স্যার। সকালের দিকে? তাহলে সকাল 10টায় না দিয়ে স্যার, সকালে না। আরে ভাই 4টায় ঠিক আছে, উদয় 4টায় ঠিক আছে স্যার। জি স্যার। আচ্ছা সকালে ঘুম তো উঠতে দেরি আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে 4টা থেকে 4:30 আমি লিংক দিয়ে দিব আমাদের চ্যাপ্টার 6 রাউথ টেবিল। জি স্যার। সবগুলা কেস থাকবে, এটা সব। তাহলে আচ্ছা ঠিক আছে, আজকে আর আমি নতুন চ্যাপ্টার স্টার্ট করছি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আগামীকালকে চ্যাপ্টার 7 হয়তো 1টা বা 2টা ক্লাস লাগতে পারে ওই চ্যাপ্টার শেষ করতে। স্যার পরীক্ষা কোন দিন? স্যাটারডে। স্যার ওটা ক্লাস করে আগামী অ্যানাউন্স শনিবার, করে দিন। আগামী শনিবার। এই শনিবার চ্যাপ্টার 6। ঠিক আছে, শুধু রাউট টেবিল। জি স্যার। স্যার মিডের খাতা কি পাবো না স্যার? হ্যাঁ পাবো। আমার আসলে একটু এই যে তোমাদের মনে হয় আইকিউএসসি র এই যে আইবির ভিজিট হবে, তো ওটার জন্য অনেক কাজ দিয়ে রাখছে, ওগুলা করতে আসলে কুল পাচ্ছি না। স্যার না দিলে সমস্যা নেই স্যার। ইব্রাহিম 70 পাবি। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। প্রেজেন্ট নেবেন না স্যার? না